একটা এতিম ছেলে যে খুব ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে। তার স্বপ্ন সে এমন একজনকে বিয়ে করবে যাকে নিয়ে সে একটা সুখী পরিবার তৈরি করবে। কিন্তু তার ভাগ্য তো খারাপ, তাই তার এই স্বপ্ন পূরণ করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়। একসময় সে একটা মেয়েকেও ভালোবাসে, কিন্তু সে জানতো না যে এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে না। তো এইরকমই একটি রোমান্টিক সাসপেন্স থ্রিলার অ্যাকশনে ভরপুর তেলেগু মুভি নিয়ে আজকে এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তিরাগাবাদারা স্বামী। হাই, আমি আদি আর আপনারা দেখছেন জিডি সাউথ রিক্যাপ। তো চলুন মুভিটি শুরু করা যাক। মুভির প্রথমে আমরা কিছু গুন্ডাকে দেখতে পাই যারা কারো একটা ছবি নিয়ে হায়দ্রাবাদ শহরের বিভিন্ন জায়গায় তাকে খুঁজে চলেছে, এবং তারা সেই শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করতে থাকে যে তারা ওই ছবিতে থাকা ব্যক্তিকে চেনে কিনা। কিন্তু যখন তারা বলে যে না, আমরা তো ওই ব্যক্তিকে চিনি না, তখনই সেই গুন্ডার দল তাদের নির্মমভাবে মেরে ফেলে। কিন্তু ছবিতে থাকা ব্যক্তিটিকে আর তার অপরাধটাই বা কি, তাকে এরা কেনই বা খুঁজছে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। সিন চলে আসে একটা নিউজ চ্যানেলে, যেখানে একজন এতিম ছেলে যার নাম গিরি, যাকে আজকের নিউজ চ্যানেলে একটা অনুষ্ঠানে ইন্টারভিউ দিতে রাখা হয়েছে। কারণ সাধারণত সব মানুষই চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ অথবা বিজনেসম্যান হতে, কিন্তু গিরি অনেক পড়াশোনা জানা সত্ত্বেও সে এসব কিছুই হতে চায় না। তার জীবনের একমাত্র লক্ষ্য হারিয়ে যাওয়া ব্যক্তিদের তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। নিউজ চ্যানেলের পরিচালিকা মেয়েটি তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, আর তখন গিরি জানায় যে সে একজন এতিম। ছোটবেলায় সে তার বাবা মাকে হারিয়েছে, এরপর থেকে এই দুনিয়া তাকে শুধু অবহেলাই দিয়েছে। সে যখন ছোট ছিল তখন তার মায়ের বয়সী কোনো মহিলাকে দেখলেই সে তাকে মা মা বলে ডাকতো, কিন্তু তাদের মধ্যে কেউই কখনো তাকে পরম স্নেহে বুকে টেনে নেয়নি, বরং তারা তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। আর এভাবেই একসময় গিরি ধীরে ধীরে বড় হয়ে ওঠে। সে বুঝতে পারে যে একটা মানুষের একটা সুখী পরিবার থাকা ঠিক কতটা জরুরি, আর সেই কারণেই সে এই পেশা বেছে নিয়েছে, যেখানে কোনো ব্যক্তি যদি রাস্তায় হারিয়ে যায় তাহলে গিরি তাদের খুঁজে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। তার পরিবার হারিয়ে যাওয়া ব্যক্তিটিকে আবার ফিরে পেয়ে যখন খুশিতে আত্মহারা হয়ে যায়, তখন এই দৃশ্য দেখে একটা আলাদাই শান্তি পায় সে। গিরিও স্বপ্ন দেখে যে তারও একদিন একটা সুখী পরিবার হবে, সে একদিন একজন ভালো স্বামী হবে, একজন ভালো বাবা হবে। এই কথা শুনে নিউজ চ্যানেলের মেয়েটি বলে, তাহলে আপনি বিয়ে কেন করছেন না? গিরি বলে, আমি তো বিয়ে করতেই চাই, আর সেই কারণেই তো একজন পণ্ডিতকেও আমার জন্য মেয়ে খুঁজতে বলে রেখেছি। আর তখনই জানা যায় যে এক পণ্ডিত গিরির জন্য মেয়ে ঠিক করে। গিরিকেও নিয়ে যায় মেয়ের বাড়ি। ছেলে দেখতে ভালো। বিয়ে যখন প্রায় ঠিক হয়ে যায় তখন মেয়ের পরিবার গিরির পরিবারের সম্বন্ধে, তার কাজ বাজার সম্বন্ধে জানতে চায়। গিরি বলে যে তার এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই, আর সে যেসব মানুষ হারিয়ে যায় তাদের আবার তাদের নিজেদের বাসায় ফিরিয়ে দেয়। এরপর সেই পরিবার খুশি হয়ে তাকে যদি কিছু টাকা পয়সা দেয় তাহলে সেই টাকা পয়সা সে নেয়, আর এভাবেই তার জীবন কাটে। মেয়ের পরিবার তো এইসব কথা শুনে বেঁকে বসে। তারা তার মেয়ের সঙ্গে এইরকম একটা প্রফেশনাল ছেলের বিয়ে দিতে চায় না। গিরির তখন খুব খারাপ লাগে, সে মন খারাপ করে আবার ফিরে আসে। তবে বিয়ের আশা সে এখনো ছাড়েনি। যদি কোনো মেয়ে তাকে বিয়ে করতে চায় তাহলে সে বিয়ে করবে। সে যখন তার এইসব এক্সপিরিয়েন্স নিউজ চ্যানেলে শেয়ার করছিল তখন তার ফোনে একটা ফোন আসে। পণ্ডিত ফোন করেছে। সে গিরিকে বলে, গিরি, একটা মেয়ে খুঁজে পেয়েছি তোর জন্য, সেও এতিম, তাই এই বিয়েটা ভাঙার কোনো চান্স নেই। গিরি তো খুব খুশি হয়ে যায়, সে মেয়েটার সাথে দেখা করতে চায়। মেয়েটাও দেখা করতে আসে। মেয়েটাকে দেখে তো গিরির খুব পছন্দ হয়েছে। সে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা বলে, হাই, পণ্ডিত তোমাকে কিছু বলেছে? আমার নাম শাহিলাজা, তুমি আমাকে শালু বলে ডাকতে পারো। গিরি তো অবাক। সে বলে, আচ্ছা ঠিক আছে। আর শোনো, সবাই তো বড় বড় রেস্টুরেন্টে যায় দেখা করতে, কিন্তু আমার ওসব পছন্দ না, আর অত টাকা পয়সাও নেই, তাই খাজনার থেকে বাজনা বেশি করে কোনো লাভ নেই, বুঝেছো? তাই এখানে তোমাকে দেখা করতে আসতে বলেছি। তাছাড়া ওইসব বড় বড় রেস্টুরেন্টে মানুষজনের অনেক ভিড়, অনেক ঝামেলা, কোনো কথা ঠিকঠাক বলা যায় না। গিরি বলে, না না ঠিক আছে, আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। শালু বলে, হ্যালো বস, আমাদের দুটো কফি দিয়ে যাবে। কফি আসে, দুজনে কফি খেতে লাগে। শালু বলে, তাহলে চলো সামনের সপ্তাহে বিয়েটা করে ফেলি। গিরি তো শখ, কফি খাওয়া বন্ধ করে শালুর দিকে তাকায়। কি ব্যাপার, তোমার আমাকে পছন্দ হয়নি তাই না? না না, পছন্দ হবে না কেন? তাহলে চলো বিয়েটা করে ফেলি। গিরি বলে, আচ্ছা চলো ঠিক আছে। ব্যাস, গিরির সাথে শালুর ঘোরাফেরা শুরু হয়ে যায়। বিয়ের দিন চলে আসে। একদিন গিরি একটা শপিং মলের সামনে দাঁড়ায় তাদের বিয়ের কিছু জিনিসপত্র কেনার জন্য। শালু বলে, কি ব্যাপার, এখানে দাঁড়ালে কেন? না, সামনে তো আমাদের বিয়ে, তাই ভাবছিলাম কিছু কাপড় চোপড় কিনবো। তুমি কি পাগল? তোমার মাসে ইনকাম কত? গিরি বলে, ওই টেনে টুনে 25,000 টাকার মতো হয়। শালু বলে, এখানে একটা শাড়ির দামই 30,000 টাকা দিয়ে শুরু। তুমি যদি তোমার স্যালারির সমস্ত টাকা একটা শাড়ির পিছনে খরচা করো তাহলে বিয়ের পর আমরা কি খাবো, কলা? গিরি বলে, তাহলে চলো আমরা ফুটপাথ থেকেই সমস্ত কেনাকাটি করব। এরপর তাদের সমস্ত জিনিসপত্র রাস্তার পাশের ফুটপাথের দোকান থেকেই কেনাকাটি করে। গিরি একটা সোনার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। শালু বলে, এখানে আবার দাঁড়ালে কেন? না, ভাবছিলাম তোমার জন্য একটা মঙ্গলসূত্র কিনবো। দেখো গিরি,
এই মঙ্গলসূত্র, সোনার জিনিস এসব দিয়ে না সম্পর্ক টেকানো যায় না। সম্পর্ক টেকাতে হলে ভালোবাসার দরকার, একটা ভালো বন্ডিং এর দরকার। তুমি আমাকে একটু মন খুলে ভালোবেসো, তাহলেই হবে। এখন চলো। এরপর তারা একটা মন্দিরে যায়, আর সেখানেই পণ্ডিত তাদের বিয়ে দেয়। গিরি তার নতুন বউকে নিয়ে যখন বাসায় ফেরে, তখন তার প্রতিবেশীরা সবাই সেখানে গিয়ে হাজির হয়। এখানে হিন্দু মুসলিম সবাই একত্রে থাকে। আর এই যে মাংস কাটছে, এর নাম রহিম। গিরিকে নিজের ভাই ভাবে। রহিমের একটা ছোট মেয়ে আছে যার নাম ফতেমা। সেও গিরিকে খুব ভালোবাসে। তবে ফতেমার মা মারা গেছে, তাই ফতেমা বলে যে এখন থেকে শালুকে সে গিরি মাম্মি বলে ডাকবে। তবে ভাই, একই গ্রামের মধ্যে সবাই ভালো হয় না, তাই এখানেও একটা শয়তান মাল আছে যার নাম কাশি, একজন পণ্ডিত। কিন্তু গিরিকে সে পছন্দ করে না। তার পিছনে কিভাবে কাঠি দেওয়া যায় সেই চেষ্টাই করতে থাকে সবসময়। তাই একমাত্র সেই দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছিল, কিন্তু গিরির কাছে আসেনি। সবার সাথে পরিচয় হয়ে যাওয়ার পর গিরি শালুকে নিয়ে বাসায় ঢোকে। ব্যাচেলারের ঘর ভাই, তাই সেটা যে কি রকম হবে সেটা তো বুঝতেই পারছেন। পাড়াপড়শি সবাই আসে, ঘরটাকে গোছগাছ করে দেয়। এরপর বিয়ের পর যে সাবজেক্টটা শুরু হওয়ার কথা, সেই সাবজেক্টটা তাদের মধ্যে শুরু হয়। বেশ রোমান্টিক জীবনযাপন চলছে তাদের। একদিন গিরি আর শালু যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটা সিগনালে তারা দাঁড়িয়ে যায়। শালু লক্ষ্য করে কিছুটা দূরে একদল গুন্ডা আর কিছু পুলিশ একটা ছবি হাতে নিয়ে যেন কাকে খুঁজছে। শালু খুব ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে তার কাছে থাকা রুমালটা দিয়ে তার মুখটা বেঁধে ফেলে। এদিকে সেই গুন্ডার দল শালুদের দিকে আস্তে আস্তে আগাতে থাকে। শালু ভয় গিরির পিছনে মুখ লুকিয়ে বসে থাকে আর অপেক্ষা করতে থাকে যে কখন সিগন্যাল সবুজ হবে। এর মাঝেই সেই গুন্ডা শালুর একদম কাছে চলে আসলে সিগন্যাল সবুজ হয়ে যায়। গিরি গাড়িতে স্টার্ট দেয়, আর সেই গুন্ডারা আর শালুকে দেখতে পারে না। সেখান থেকে চলে আসার পর শালু হাত মুখে পানি দিয়ে ধুতে থাকে, আর বারবার ওই গুন্ডা আর পুলিশের কথা সে ভাবতে লাগে। পরদিন শালু আর গিরি যখন মন্দির থেকে পুজো দিয়ে বাহিরে বেড়ায়, তখন সেই গুন্ডার দল তাদের সামনে এসে দাঁড়ায়। গিরির মাথায় একটা আঘাত করে, আর সঙ্গে সঙ্গেই শালুর ঘুম ভেঙে যায়। সে একটা দুঃস্বপ্ন দেখছিল। শালু লাফ দিয়ে উঠে গিরি গিরি বলে চিৎকার করতে থাকে। গিরি তার কাছে আসলে সে ভালোভাবে গিরিকে ছুঁয়ে দেখতে থাকে আর বলে, গিরি তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? গিরি বলে, না না, আমার কি হবে, তোমার কি হয়েছে সেটা বলো। শালু কিছু বলে না। পরদিন শালুকে নিয়ে গিরি ডাক্তারের কাছে যায়। ডাক্তার জানায় যে শালু প্রেগনেন্ট। এতদিনে গিরি যে সুখী পরিবারের স্বপ্ন দেখেছিল সেটা খুব তাড়াতাড়ি সফল হতে চলেছে। তাই গিরি খুব খুশি। সে শালুর পেটে হাত দিয়ে বলে, থ্যাংক ইউ শালু, তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। শালু বলে, আচ্ছা গিরি, তুমি আমাকে আর কতবার থ্যাংক ইউ বলবে বলো তো? তোমার মতো একটা স্বামী পাওয়া কত ভাগ্যের ব্যাপার তুমি জানো? আচ্ছা, তুমি ছেলে চাও না মেয়ে চাও? গিরি বলে, ছেলে মেয়ে কোনো ব্যাপার না। যদি ছেলে হয় তাহলে সে হবে আমার বাবা, আর যদি মেয়ে হয় তাহলে সে হবে আমার মা, আর তখন আমি আর এতিম থাকবো না। এই কথা শুনে শালুর চোখে পানি চলে আসে। এদিকে কোন্ডা রেড্ডি নামে একজন ব্যক্তি গিরিকে তার সাথে দেখা করতে বলে। পরদিন সকালে গিরি সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখে যে কোন্ডা রেড্ডি হচ্ছে একজন নামকরা গুন্ডা। একজন চাষি তার জমিতে চাষ করা ফসলের ভাগ তাকে একটু কম দিয়েছে, তাই সে গরুর গাড়ির চাকার সঙ্গে সেই চাষিকে বেঁধে গরুর গাড়ি চালিয়ে দেয়। আর গরুর গাড়ি যখন চলতে থাকে, তখন সেই লোকটি সেই গাড়ির চাকার নিচে পড়ে প্রাণ হারায়। গিরির কোন্ডা রেড্ডির এই সমস্ত কাজকর্ম দেখে তো ভয় প্যান্টই ভিজে যায়, কারণ গিরি এমনিই ভীতু। এর মাঝেই কোন্ডা রেড্ডি তার কাছে আসে। তাকে বলে, গিরি, আমি শুনেছি যে তুমি হারিয়ে যাওয়া মানুষদের তার পরিবারের কাছে ফিরিয়ে দাও। তা আজ পর্যন্ত তুমি কত লোককে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছো? গিরি বলে, 99 জনকে স্যার। শোনো গিরি, আমি তোমাকে এই সংখ্যাটা 100 করার জন্য একটা সুযোগ দিতে চাই। আমার ভাতিজি অনেকদিন ধরে মিসিং। আমার কিছু লোক এবং পুলিশ মিলে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি যদি তাকে খুঁজে দিতে পারো তাহলে আমি তোমাকে 50 লক্ষ টাকা দিব। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, এই কথা যদি তুমি অন্য কাউকে বলো তাহলে তুমি কিন্তু আর জীবিত থাকবে না। গিরি ভয় ভয় বলে, ঠিক আছে স্যার, সমস্যা নেই, আমার শুধু মেয়েটার একটা ছবি দরকার। গিরিকে তার ভাতিজার ছবি দেখাতে বলে সেখান থেকে চলে যায়। গিরি ধীরে ধীরে ছবির অ্যালবামটা খোলে। এরপর সে একটা মেয়ের ছবি দেখতে পায়, আর ছবিটা দেখে তার তো অবস্থা পুরাই খারাপ হয়ে যায়, কারণ এই অ্যালবামে যার ছবি রয়েছে সেই মেয়েটি তার খুব চেনা, যার নাম শালু। গিরি বাসায় ফিরে যায়। শালুকে বলে, তোমার যে এইরকম একটা অতীত আছে সেটা তুমি আমাকে আগে কেন বলনি? শালু বলে, যদি আমি বলতাম তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে গিরি? আমি এসব কথা শুনতে চাইনি। আমি তো চেয়েছিলাম যে আমার একটা সুখী ফ্যামিলি হবে, কিন্তু তোমার যে একটা গুন্ডার সাথে পারিবারিক সম্পর্ক আছে সেটা তুমি আমাকে আগে কেন বলনি? শালু বলে, কোন্ডা রেড্ডি আমার বাবার ছোট ভাই। সম্পত্তির লোভে ও আমার বাবা মাকে মেরে ফেলেছে। তারপর আমাকে ওর বাসায় নিয়ে আসে, ছোট থেকে আমাকে বড় করে, কিন্তু সেখানে কোনো ভালোবাসা ছিল না। ও চায় যে ওর ছেলের সাথে আমার বিয়ে দিবে, যে আমেরিকায় থাকে। আর আমি যখন এটা বুঝতে পারি তখন তার বাসা থেকে আমি পালিয়ে আসি।
আর তখন একটা নিউজ চ্যানেলে আমি তোমার ইন্টারভিউ দেখি। আমি বুঝতে পারি যে তোমার কাছে একটা পরিবারের ইম্পর্টেন্ট কতটা। তাই আমি পণ্ডিতের সাথে যোগাযোগ করি, এরপর তোমাকে বিয়ে করি। এবার বলো, তুমি কি আমাকে তোমার কাছে আর রাখতে চাও? যদি রাখতে না চাও তাহলে আমি নীরবে তোমাকে ছেড়ে চলে যাব। রহিম ভাই গিরিদের সব কথাই শোনে। সে বলে, গিরি ভাই তুমি কোনো চিন্তা করো না, কোন্ডা রেড্ডিকে এখানে একবার আসতে দাও, একেবারে কেটে রেখে দেবো। অন্যান্য প্রতিবেশীরাও তখন তাদের পাশে এসে দাঁড়ায় এবং সবাই তাদের ভরসা দেয়। এরপর গিরি শালুকে নিয়ে আবার ডাক্তারের কাছে যায় চেক আপ করতে। চেক আপ হয়ে যাওয়ার পর সে যখন বাসায় ফিরবে ঠিক তখন কোন্ডা রেড্ডি গিরিকে ফোন করে জিজ্ঞাসা করে, কি ব্যাপার গিরি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল তুমি এখান থেকে ছবি নিয়ে গেছো, আমার ভাতিজির কি কোনো খোঁজ পেয়েছো তুমি? গিরি বলে, খোঁজ পেয়েছি। কি খোঁজ পেয়েছো? কোথায় আছে শালু? এই হায়দ্রাবাদে আছে স্যার। হায়দ্রাবাদে? তুমি কখন তাকে আমার কাছে নিয়ে আসবে? চিন্তা করবেন না স্যার, খুব তাড়াতাড়ি আমি তাকে আপনার কাছে নিয়ে যাব। ঠিক আছে, সাবধানে নিয়ে এসো, মনে রেখো ওকে কিন্তু আমাদের ভীষণ দরকার। স্যার জানি তো, শালুকে আমারও ভীষণ দরকার। এই বলে গিরি ফোনটা কেটে দেয়। শালু বলে, আমি জানি না যে তুমি এরকম কেন বললে, তবে আমার বিশ্বাস যে তুমি আমাকে ওদের হাত থেকে সব সময় রক্ষা করবে। এই বলে সে গিরির গালে একটা ছোট্ট পাপ্পি দেয়। এদিকে কোন্ডা রেড্ডিরও স্বপ্ন এতদিনে পূর্ণ হতে চলেছে। তার পাশে বসে আছে রাধাবাই, যে কোন্ডা রেড্ডির আনঅফিসিয়াল বউ। সে কোন্ডা রেড্ডিকে বলে, গিরি কখন শালুকে নিয়ে আসবে সেই অপেক্ষা করতে যেও না, তুমি শালুকে আনার জন্য কিছু লোকজন পাঠিয়ে দাও। কোন্ডা রেড্ডি আবার রাধাবাইয়ের কথা খুব মানে, তাই সে কিছু লোকজন পাঠিয়ে দেয়। তারা গিয়ে হায়দ্রাবাদ শহরের বিভিন্ন জায়গায় শালু আর গিরিকে খুঁজতে থাকে। এদিকে গিরি সকালে ঘুম থেকে উঠে দেখে যে বাসায় শালু নেই। সে বাসার বাইরে এসে শালুকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোথাও শালুকে সে খুঁজে পায় না। এর মাঝেই শালু বাসায় ফিরে আসলে গিরি তার কাছে গিয়ে গালে একটা কষিয়ে থাপ্পড় মারে আর জিজ্ঞাসা করে যে তাকে না বলে সে কেন বাইরে বেরিয়েছে। শালু তখন কান্না করতে করতে বলে, আসলে আমি আমাদের বেবির জন্য শীতের পোশাক কিনতে শপিং মলে গেছিলাম, আর তুমি আমাকে শুধু শুধুই মারলে। গিরি তখন শালুকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। এরপর কেটে যায় আরো কিছুদিন। কোন্ডা রেড্ডির লোকজন হায়দ্রাবাদ শহরে এখনো শালুকে খুঁজে চলেছে। একদিন শালু বাসার বাইরে একটা কাজে বের হলে হঠাৎই কোন্ডা রেড্ডির একজন লোক, যার নাম মহেশ, সে শালুকে দেখে ফেলে। তারপর তার পিছনে পিছনে তাকে ফলো করতে থাকে। এর মাঝেই সেখানে গিরি এসে মহেশের সামনে দাঁড়ায়। মহেশ বলে, গিরি আমি শালুকে খুঁজে পেয়েছি, এখন আমার পথ আটকিও না, তাহলে শালু আবার হারিয়ে যাবে। গিরি বলে, শালু কোথাও হারাবে না, কারণ ও আমার বাসায় থাকে। মহেশ তো অবাক, সে বলে, শালু তোমার বাসায় কেন থাকে? দাঁড়াও, আমি এক্ষুনি বসকে ফোন করছি। আরে মহেশ ভাই, এখনই বসকে ফোন করো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই বলে সে মহেশকে একটা জায়গায় নিয়ে গিয়ে বলে, মহেশ ভাই আগে বলো তো, শালু কেন কোন্ডা রেড্ডির বাসা থেকে পালিয়ে এসেছিল? কেন আবার? তার ছেলেকে শালুর পছন্দ না তাই? তার ছেলেকে পছন্দ না, তার মানে তার অন্য কাউকে পছন্দ, তাই না? মহেশ বলে, কে এসে একবার নামটা আমাকে বলো, আমি তাকে জানে মেরে দিব। গিরি হাসতে হাসতে বলে, সেটা হলে তুমি, বোঝো ঠেলা। মহেশ তো অবাক। গিরি বলে, সে চায় যে তোমাকে নিয়ে সে নিরালায় একটা জায়গায় একটা সুন্দর সংসার তৈরি করবে। আর এই কথাটা বলার জন্য আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি জানো, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এইসব কথা শুনে মহেশ কি করবে দিক না পেয়ে শেষে আনন্দে কান্না জুড়ে দেয়। এরপর গিরি মহেশকে তার বাসায় নিয়ে যায়। এদিকে শালু আগে আগে বাসায় গিয়ে গিরির সমস্ত ছবি ঘরের দেয়াল থেকে সরিয়ে মহেশের ছবি লাগিয়ে দিয়েছে, কারণ গিরি শালুকে লুকিয়ে ফোন করে সবকিছু জানিয়ে দিয়েছিল আগেই। মহেশ যাওয়ার পর শালু তাকে এক ঝলক দেখা দিয়ে আবার লুকিয়ে পড়ে। মহেশ গিরিকে বলে, কি ব্যাপার, শালু আমাকে দেখে এত লজ্জা কেন পাচ্ছে? আসলে মেয়েরা তাদের স্বামীকে প্রথম খুব লজ্জা পায়, বুঝছো মহেশ ভাই? মহেশ বলে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই, আবার পরে আমরা দেখা করব। এই বলে মহেশ সেখান থেকে চলে যায়। ভাই জীবনের প্রথম ভালোবাসা মহেশের, তাই তার ইচ্ছা মতো খাবার দাবার ফল মূল যেখানে যা আছে সব শালুর জন্য মহেশ কেনে, কিন্তু তাতেও তার মন পোষায় না। সে কোন্ডা রেড্ডিকে ফোন দেয়, বলে যে বস, হায়দ্রাবাদ খুব বড় শহর, সারাদিন গাড়ি চালিয়ে গাড়িতে তেল শেষ, তাই টাকা পাঠাও। কোন্ডা রেড্ডিও টাকার দিকে তাকায় না, সে যখনই মহেশ টাকা চায় তখনই তাকে টাকা পাঠাতে থাকে। এদিকে মহেশ সেই টাকা দিয়ে শালুর জন্য সেই দামি দামি ফল, দামি দামি শাড়ি এইসব কিনতে থাকে। আর মহেশের সমস্ত ফলমূল সবকিছু গিরি খুব যত্নে তার বউকে খাওয়াতে লাগে। কিন্তু সেই কাশী পণ্ডিতের এসব কিছু ভালো লাগে না, তাই সে খোঁজ নিয়ে জানতে পারে যে শালু কোন্ডা রেড্ডির ভাতিজি এবং সে গিরির সাথে এখানে লুকিয়ে বিয়ে করে আছে। ব্যাস কাম সারা। পণ্ডিত কোন্ডা রেড্ডির কাছে গিয়ে সব কথা বলে দেয়। তখন সে রাধাবাইকে সেখানে পাঠায়। মহেশ তখন রাধাবাইকে বলে যে আমি বেঁচে থাকতে শালুর কোনো ক্ষতি হতে আমি দিব না, আর তোমার কোন্ডা রেড্ডিকে বলে দিও সে যেন শালুর দিকে না তাকায়, কারণ শালু আমাকে ভালোবাসে। রাধাবাই তখন বলে, ওরে ছাগল, গিরি তোদের সবাইকে বলদ বানিয়েছে, গিরির সাথে শালুর বিয়ে হয়ে গেছে, শালু প্রেগনেন্ট। মহেশ তো পুরো অবাক। এর মাঝেই শালু আর গিরি সেখানে আসে।
রাধাবাই তখন গাড়ি থেকে নেমে শালুর দিকে আস্তে আস্তে এগিয়ে আসে আর শালুকে একটা থাপ্পড় মারতে যায়। আর তখনই গিরির প্রতিবেশীদের মধ্যে একজন এসে রাধাবাইয়ের হাতটা ধরে নেয় আর বলে, ভুলে যাস না রাধাভাই, তোর থেকে আমাদের হাতে জোর কম না। কন্ডারেড্ডিকে গিয়ে বলে দিস যদি ক্ষমতা থাকে তাহলে শালুকে যেন সে এখান থেকে এসে নিয়ে যায়। রাধাভাই ভাব খারাপ দেখে সেখান থেকে চলে যায়। তারপর কন্ডারেড্ডিকে সমস্ত ঘটনা বলে। পরদিন কন্ডারেড্ডি গিরিকে ফোন করে বলে, এই গিরি, মহেশের মেয়ে বিকাল 3:30টায় বাড়ি ফেরে, কিন্তু এখন 5:30 বাজে, বাড়ি ফেরেনি। ভালোভাবে চিন্তা করে দেখ শালুকে আমার কাছে দিয়ে যাবে কিনা। গিরি তাড়াতাড়ি মহেশ ভাইয়ের কাছে গিয়ে বলে, মহেশ ভাই, ফতেমা কোথায়? মহেশ বলে যে ফতেমা এখনো স্কুল থেকে ফেরেনি। তখন গিরি কন্ডারেড্ডিকে বলে, ভাই প্লিজ আপনি ফতেমার কোনো ক্ষতি করবেন না, আপনি যা বলবেন আমি তাই করব। এর মাঝেই একটা গাড়ি এসে ফতেমাকে সেখানে ফেলে দিয়ে চলে যায়। ফতেমার কোনো জ্ঞান নেই, তাকে হসপিটালে নিয়ে যায়। কন্ডারেড্ডি গিরিকে বলতে লাগে, শোন গিরি, যদি তুই তোর কথা না রাখিস তোর প্রতিবেশীদের কেউই আমার হাত থেকে বাঁচতে পারবে না, বুঝেছিস? আর সেই রাতেই গিরি আর শালু সিদ্ধান্ত নেয় যে তারা যেখানে থাকে সেখান থেকে তারা পালিয়ে যাবে, কারণ তারা চায় না যে তাদের জন্য তার প্রতিবেশীদের কোনো ক্ষতি হোক। এরপর গভীর রাতে গিরি আর শালু বাসা থেকে বেরিয়ে যায়। এখানে তাদের কত স্মৃতি জমা রয়েছে, এই প্রতিবেশীদের সাথে তাদের কত ভালোবাসার স্মৃতি তৈরি হয়ে রয়েছে। এই সব কিছু ফেলে তাদের যেতে খুবই কষ্ট লাগছিল, কিন্তু কিছু করার নেই। এরপর তারা পুলিশ স্টেশনে যায়, কিন্তু সেখানে গিয়েও তাদের রক্ষা হয় না। পুলিশ অফিসাররা তাদের থানায় বসিয়ে রাখে। কন্ডারেড্ডিকে ফোন করে। কন্ডারেড্ডির কথা মতো গিরি আর শালুকে তারা থানায় আটকে রাখার চেষ্টা করে। এদিকে গিরি পুলিশের মতলব বুঝে যায়, তাই সে যখন শালুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশরা আটকালে সেই শান্ত ভদ্র গিরি তার ভালোবাসাকে বাঁচানোর জন্য বাঘ হয়ে ওঠে। এরপর একে একে সমস্ত পুলিশ অফিসারদের সে মারতে থাকে। তারপর সেখান থেকে গিরি শালুকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু সে পালাবে কোথায়? সমস্ত শহর জুড়ে কন্ডারেড্ডি লোক লাগিয়ে দিয়েছে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে শালুকে নিয়ে কন্ডারেড্ডির কাছে যাবে। গিরি শালুকে নিয়ে কন্ডারেড্ডির কাছে যায়। ধীরে ধীরে গিরি শালুকে নিয়ে কন্ডারেড্ডির দিকে আগাতে থাকে। একসময় তারা দুজনেই হাঁটু ভাঁজ করে কন্ডারেড্ডির সামনে মাটিতে বসে পড়ে। রাধাভাই গিরিকে বলে, কিরে গিরি, তোকে পাঠিয়েছিলাম শালুকে খুঁজে আনার জন্য, আর তুই শালুকে বিয়ে করে প্রেগনেন্ট করে দিলি। গিরি বলে, আমি জানতাম না যে শালু আপনাদের ভাতিজি। আমি শালুকে টাকা পয়সার জন্য বিয়ে করিনি, আমি তাকে মন থেকে ভালোবেসেই বিয়ে করেছি। আমি কিছু না জেনেই এত বড় ভুল করে ফেলেছি, কিন্তু সে এখন আমার স্ত্রী এবং তার গর্ভে আমার সন্তান, তাদের রক্ষা করা আমার দায়িত্ব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার স্ত্রী আর সন্তানকে এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য সাহায্য করুন। কিন্তু কন্ডারেড্ডি তার কোনো কথা শোনে না। সে বলে, আমি আর কোনো কথা শুনতে চাই না, তোর মুখ থেকে যদি আর একটা কথাও বের হয় তাহলে আমি তোকে এখানেই শেষ করে দিব। গিরি তখন বলে, এই কন্ডারেড্ডি, আমি তোকে ভালোভাবে কথাটা বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুই বুঝতে পারলি না। যদি আমার স্ত্রী আর আমার সন্তানের শরীরে একটা নখের আঁচড়ও পড়ে তাহলে আমি তাকে এখানেই শেষ করে দিব। এটা গিরির প্রমিস। এই কথা শোনার পর কন্ডারেড্ডির সব লোকজন গিরিকে মারার জন্য এগিয়ে আসতে থাকে, আর তখন গিরি একে একে সবাইকে শেষ করে দেয়। এরপর সে কন্ডারেড্ডিকে মেরে ফেলতে চায়, কিন্তু তার বিবেকে বাধা দেয়। সে তখন কন্ডারেড্ডিকে ছেড়ে দেয়, তাকে ভালো হবার একটা সুযোগ দেয়। এরপর সে সেখান থেকে চলে যেতে লাগে। তখন কন্ডারেড্ডি পিছন দিক থেকে গিরিকে মারার চেষ্টা করে, আর ঠিক সেই সময় একটা ষাঁড় এসে তার শিংটা কন্ডারেড্ডির পিঠের ভিতর ঢুকিয়ে দেয়। কন্ডারেড্ডি সেখানেই মারা যায়। এরপর গিরি আর শালু সেখান থেকে চলে যায় এবং তারা একটা সুখী পরিবার তৈরি করে। গিরি চেয়েছিল একটা সুখী পরিবার, আর সেই পরিবার তৈরি করতে তাকে অনেক অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। তবুও সে তার শালুর হাত ছাড়েনি, কারণ তার মনে আছে তার বিপদ আপদ সবকিছু থেকে তাকে রক্ষা করার দায়িত্ব সে নিয়েছে, আর সেই দায়িত্ব থেকে সে কোনো অবস্থাতেই পালিয়ে যেতে পারে না। এই সমাজে ভালো মানুষ খুবই কম, সবাই সবার স্বার্থ বোঝে। তবে এই গিরির মতো কিছু মানুষ যারা এখনো বেঁচে আছে বলে ভালোবাসা নামে একটা শব্দ এই পৃথিবীতে এখনো এক্সিস্ট করে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করে দিন। খুব শীঘ্রই আবার আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।